আপনি জানেন গত কয়েকদিন ধরে দেশে রাজনীতির অঙ্গনে একটা উত্তাল অবস্থা বিরাজ করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত 2 দিন ধরে গণমাধ্যমের উপরে কিন্তু একটা আক্রমণ চলেছে। গণমাধ্যম আমি মনে করি যে বিপন্ন একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছিল। কেন এটা হলো এটা কিন্তু আমাদের কাছে এখনো ক্লিয়ার না। আমি জানি না আপনার কাছে ক্লিয়ার কিনা। প্রথম আলো এবং ডেইলি স্টার কেন আক্রান্ত হলো এটা আমার বুঝে আসে না। আমি বেশ কিছুদিন আমি কিন্তু ওসমান হারুন হাদিকে অনেকদিন ধরে ফলো করি মানে তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তার অনেক বক্তব্যগুলো আমি খুব মন দিয়ে শুনতাম। আমি কিন্তু কখনো তার কোনো বক্তব্য পাইনি যে মতবিরোধ হলেই একটা গণমাধ্যমকে আক্রমণ করতে হবে। আমি বরং তার কণ্ঠে এমন শুনেছি যে আগের বার যখন প্রথম আলোর সামনে তারা অবস্থান নিল জিয়াফত করবে বলে গরু জবাই করবে এরকম ঘটনা, তখন ওসমান হারুন মাহমুদ হাদি কিন্তু তার সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন যে আপনার পারলে 10টা প্রথম আলো বানান, ওর সামনে দাঁড়িয়ে আপনার কি কাজ। এই ধরনের চিন্তা যিনি পোষণ করতেন তার মৃত্যুকে কেন্দ্র করে ওই গণমাধ্যমকে আগুন দেওয়া, এটার পিছনে কি যুক্তি থাকতে পারে? তো কিন্তু হচ্ছে এখন এটা কি তাহলে তার মৃত্যুকে কেন্দ্র করে কেউ রাজনীতি করছে, তার আদর্শের বাইরের লোকজন? আপনি এইটাকে আগে কিভাবে ব্যাখ্যা করবেন একজন গণমাধ্যমের শিক্ষক হিসেবে? জনাব মাসুদ কামাল, আমি শুরুতে একটা কথা বলতে চাই যে আমি আসলে কয়েকটা দিন ধরে একজন নাগরিক হিসেবে, এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমি ভীষণ আতঙ্কের মধ্যে আছি আর কি। হ্যাঁ, এবং এই আতঙ্কটা আমার ধারণা বাংলাদেশের বহু নাগরিক এই আতঙ্কটা অনুভব করছেন। তারা হয়তো অনেকে রাতের বেলা ঘুমাতে পারছেন না, রাস্তায় চলতে আপনার নিরাপদ বোধ করছেন না, এবং সার্বক্ষণিক একটা আমি ইংরেজি ভাষায় বলি ট্রমার মধ্যে আসলে বাংলাদেশের একটা নাগরিকদের একটা বড় অংশ রয়েছেন। এবং সেটা কেন রয়েছেন আপনি সেই ঘটনাগুলো একের পর এক বর্ণনা করেছেন। তো আমি এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে আমার কাছে একটা জিনিস আমার মনে হয়েছে যে ধরেন দেখেন, রাষ্ট্রের একটা বড় দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করা, ল অ্যান্ড অর্ডারকে আপনার রেস্টোর করা, সিচুয়েশনটাকে কন্ট্রোল করা। আমি এই পরপর এই ধারাবাহিক ঘটনা প্রবাহে আমি রাষ্ট্রযন্ত্রকে কোথাও খুঁজে পাইনি। আমার তখন বারবার মনে হয়েছে, আমি একটু নিচে নোট দেখে বলছি, আপনারা জানেন একজন সঙ্গীত শিল্পী আছেন, তার নাম হচ্ছে জনাব হায়দার হোসেন। তিনি একটা গান গিয়েছিলেন যে 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। আমি এই কয়েকটা দিন এই রাষ্ট্রযন্ত্রে আমি সরকারের অস্তিত্বটাকে খুঁজেছি। সরকার কোথায়? জনাব শরীফ ওসমান হাদি এই দেশের একজন নাগরিক। সেই নাগরিককে ব্রড ডে লাইটে গুলি করে প্রথমে ভয়ঙ্কর রকম ভাবে আহত করা হলো, তারপরে তিনি মৃত্যুর শিকার হলেন। তার হত্যাকারীদেরকে ধরতে আমার রাষ্ট্রযন্ত্র কোথায়? প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা, যে সংবাদ মাধ্যম আমি বলবো পৃথিবীর কোন সংবাদ মাধ্যমই সমালোচনার বাইরে নয়, প্রথম আলো ডেইলি স্টারেরও নিশ্চয়ই যৌক্তিক অনেক সমালোচনা আছে, কিন্তু প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের বাস্তবতায় আপনাকে স্বীকার করতে হবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং অধিকতর পেশাদার গণমাধ্যম। এবং বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং নানা ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই দুটো গণমাধ্যমের ঐতিহাসিক ভূমিকা আছে। আমি বলছি সীমাবদ্ধতা সত্ত্বেও নিশ্চয়ই এই দুটো সংবাদপত্রে অনেক সীমাবদ্ধতাও আছে। এই দুটো প্রতিষ্ঠান এই রাষ্ট্রযন্ত্রে আপনার সবার সামনে পুড়িয়ে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো। আমার সরকার কোথায়? আমার এই রাষ্ট্রযন্ত্রে আমার সরকার কোথায়? আপনি বিশ্বাস করেন, আমার খালি আপনার ওই যে হায়দার হোসেনের গানের কথা মনে হচ্ছিল যে আমি আসলে সরকারকে খুঁজছি। হোয়াট ইজ দ্য গভর্নমেন্ট ইন দিস কান্ট্রি? আমার কাছে বারবার এই আক্ষেপটা মনে হয়েছে। জি, আপনি এটা লক্ষ্য করবেন, সরকার যেমন খুঁজছেন, সরকার খোঁজাটাই বা কতটুকু সঠিক এটা নিয়ে আমার প্রশ্ন হচ্ছে এই কারণে আপনি কি দেখেন এর আগে যে আনিস আলমগীরকে তো সরকারই ধরে নিয়ে গেল। আনিস আলমগীরের কি অপরাধ ছিল? সে তো কথাটাই বলেছিল, আর তো কিছু করে নাই। সে তো সমালোচনা করেছিল, কথা বলেছিল, কথাগুলি পছন্দ হয়নি, তাকে তো সরকারই তুলে নিয়ে গেছিল। এবং আনিস আলমগীরকে তুলে নিয়ে যাওয়ার পর তারপরেও আমরা সরকারকে খুঁজি কেন? তার মানে আমরা কি অসহায় হয়ে পড়েছি? না দেখেন, আনিস আলমগীর সাহেবকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে গ্রেফতার করা হয়েছে, আপনি আমি কি মনে করছি তার বাইরে শুধু আমি কয়েকটা উদাহরণ দিই। হ্যাঁ, পৃথিবীতে কয়েকটা অর্গানাইজেশন যারা ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ জার্নালিজম নিয়ে কাজ করে, মানবাধিকার নিয়ে কাজ করে। হ্যাঁ, তার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, রিপোর্টার্স উইদাউট বর্ডার। হ্যাঁ, যে সংগঠনগুলোর রিপোর্ট, যে সংগঠনগুলোর তথ্য
আজকে যারা সরকারে আছেন, আজকে যারা এই সরকারের সাথে আছেন, যারা এই প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট, এই প্রতিষ্ঠানগুলোর রেফারেন্স ব্যবহার করে প্রতিনিয়ত আগের সরকারকে ব্যাশিং করেছেন, আগের সরকারকে প্রশ্ন করেছেন এবং বলেছেন এই প্রতিষ্ঠান বলছে, এই প্রতিষ্ঠান বলছে, এই প্রতিষ্ঠান বলছে, তার মানে গভর্নমেন্ট ফেল করছে। এই যে এতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে, ঢাকাতে অবস্থিত বিভিন্ন ইউরোপিয়ান দূতাবাসের আপনার বিভিন্ন ফোরাম, তারা যে এত সমালোচনা করছে, তারা এই বিষয়টাকে এত আপনার একটা মানবাধিকার এবং মুক্তমত প্রকাশের ক্ষেত্রে একটা বড় বাধা মনে করছে, সেটা তো তারা প্রতিবাদে বলে দিয়েছে বারবার। এবং দেখেন, কারো কোনো রা নেই। আমরা তো মনে করেছিলাম যে এই সরকারটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জ্ঞানী, গুণী, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং মুক্তমত প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে অবাধ স্বাধীনতা দেবেন এমন একটা সরকার। সেই সরকারই কাজ করে ফেললেন। আমি শুধু আপনাকে একটা লাইন বলি, জনাব আনিস আলমগীর সাহেবকে ধরে নিয়ে যাওয়ার এই পরে আমি সামান্য একজন শিক্ষক হিসেবে, আমি একজন সামান্য সংবাদ মাধ্যমের বা সংবাদ বিশ্লেষক হিসেবে আমি আগে যে ফ্রিডমটা অনুভব করতাম সেটা আমি এখন বোধ করি না। আমি নিজেও আতঙ্কের মধ্যে থাকি। এই যে আপনার সঙ্গে কথা বলতেছি, আমারে কে কোথায় হ্যারাস করবে, কে কোথায় তুলে নিয়ে যাবে আমি জানি না। আচ্ছা, আমি একটু বর্তমানে আসি। সেটা হলো শরীফ ওসমান হাদির যে আজকে যে জানাজাটা হলো, জানাজা হলো, দাফন হলো, জানা যায় বিপুল সংখ্যক লোকের উপস্থিতি দেখা গেল। আমি কয়েকটা ঘটনার কথা আপনাকে বলি। এবং বিপুল সংখ্যক উপস্থিতি যারা ছিল এদের অনেকেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গাড়ি দিয়ে তারা ঢাকার বাইরে থেকে এসেছেন, ঢাকার বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন। এবং জানাজা শেষ হওয়ার পর দেখলাম যে একদল ওখান থেকে তারা দৌড়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছেন। তারপর আবার একটা অংশ যে শাহবাগে সরকারকে একটা আলটিমেটাম দিচ্ছেন। ইনকলাব মঞ্চ সরকারকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে যে যদি 21শে ডিসেম্বরের মধ্যে তারা যদি হাদির খুনিকে গ্রেফতার করতে না পারে অথবা এই সংক্রান্ত ডিটেল বিস্তারিত তথ্য না জানায়, তাহলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খুদাবক্স চৌধুরী এই দুজনের পদত্যাগ দাবি করেছেন। সেই সঙ্গে তারা খুদাবক্স চৌধুরীর কাছে এটাও দাবি করেছেন যে গত 7 দিন আপনি কি কি করেছেন এই হাদির খুনিকে ধরার জন্য, তার একটা তালিকা যেন আপনি দেন। এই যে দাবিগুলো, এই যে পুরো ঘটনা প্রভাব আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার মতো। আমি ছোট্ট করে একটু বলার চেষ্টা করলাম, এটার প্রেক্ষিতে আপনার কি মনে হয়েছে? জনাব মাসুদ কামাল, আপনি আমাকে সবশেষ প্রশ্ন যেটা করেছেন এটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন এবং আমার কাছে একটু রিস্কিও বটে। এই প্রশ্নের উত্তর আমি সরাসরি দেওয়ার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করছি না এবং ব্যক্তিগতভাবে মনে করি এই প্রশ্নের উত্তর যদি আমি সরাসরি ভাবে আমার মনের কথাটা আপনাকে বলার চেষ্টা করি, এটা আপনি কোনোভাবে বিপদে পড়তে পারেন, আমিও বিপদে পড়তে পারি। হ্যাঁ, এবং আমি খুব ছাপোষা মানুষ, আমি আসলে বিপদে পড়তে চাই না। আমি শুধু আপনাকে দুটো ফেসবুকে স্ট্যাটাস করে শোনাই। হ্যাঁ, দুজন ব্যক্তি এই সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে খুব চমৎকার দুটো কথা বলেছেন। আমি তাদের বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাই। আপনি যারা জিয়া হাসানকে চেনেন, তিনি এই সরকারের একজন শুভাকাঙ্ক্ষী বা কাছের একজন ব্যক্তি এবং তিনি খুব গুণী মানুষ। তিনি অনেক ভালো কিছু অ্যানালাইসিস আমাদের সামনে তুলে ধরেন। তার একটা অ্যানালাইসিস তিনি গতকাল তুলে ধরেছেন যখন বাংলাদেশের অবস্থা খুব ভলাটাইল এবং যখন বলছিলাম যে আপনি যখন সরকারকে খুঁজছিলাম, তো সেই সময় যারা জিয়া হাসান লিখেছেন, বাংলাদেশ যে আফগানিস্তান হবে সেটা আমি নিশ্চিত নই, কিন্তু আমি শতভাগ নিশ্চিত বাংলাদেশের সোমালিয়া বা রুয়ান্ডার মতো ভাতৃঘাতী সংঘাতমুখর দেশে পরিণত হবে, যেখানে কোনো নাইক অ্যাডিডাসের বিনিয়োগ হবে না, বিএমডব্লিউ, মার্সিডিজ বা এনভিডিআর ফ্যাক্টরি হবে না, ফেসবুক, গুগল, অ্যাপলের বিনিয়োগ আসবে না আমাদের মেধা সম্পদ ব্যবহার করতে, যেটা এখন ভারতে হচ্ছে। খেয়াল করে রাখছেন, উনি আফগানিস্তান বলেননি, তিনি বলছেন সোমালিয়া, রুয়ান্ডার মতো ভাতৃঘাতী সংঘাতমুখর দেশে পরিণত হবে। আমার মনে হয় গতকাল রাতে যখন আমি সরকারকে খুঁজছিলাম, সরকার কোথায়, হ্যাঁ, তখন অনেকেই এটাই হয়তো ভেবেছিলেন যে এই দেশে আইন শৃঙ্খলা, ল অর্ডারকে নিশ্চিত করার জন্য কেউ নেই। এই ঢাকা শহরের পুলিশ কই? ডিএমপি কমিশনার কই? ঢাকা শহরের পুলিশ প্রধান কোথায়? বিজিবি কোথায়? সেনাবাহিনী কোথায়? যারা একটা এই রাজধানীর বুকে দুটো ভবন পুড়িয়ে দেওয়া হলো, কেউ কিচ্ছু করলো না। আমি আপনাকে আরেকটা স্ট্যাটাস করে শোনাই। এই ভদ্রলোককে আপনি চেনেন, ওনার নাম হচ্ছে জনাব ফাহাম আব্দুল সালাম। উনি জনাব বিএনপি আলমগীরের জামাতা। উনিও খুব গুণী মানুষ, অস্ট্রেলিয়াতে থাকেন। উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, তার শেষের অংশটুকু আমি আপনাদের পড়ে শোনাই, হ্যাঁ, তাহলে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তিনি বলছেন, গত 16 বছর আওয়ামী লীগের ফাইট করতে গিয়ে জীবনে খুব বড় সময় ব্যয় করেছি। বিশ্বাস করেন, এমন হতাশ হই নাই কোনোদিন। দুঃখ পাইছি কিন্তু হতাশ হই নাই। মনে হয়েছে আমরা না পারলে আমাদের পরের জেনারেশন পারবে।
এখন যখন দেখি যে আপনারা পত্রিকা অফিস পোড়ায় দেন, গরিব একটা জ্যান্ত হিন্দু মানুষকে পুড়ে মেরে ফেলেন, নুরুল কবির সাহেবকে হেনস্থা করেন, মনে হয় যে সবই হয়তো বৃথা গেল। ইবলিস কিসিমের মানুষ আপনারা। একটা মেয়ে মৃত্যু ভয়ে পোস্ট দিচ্ছে আর আপনারা হা হা দিচ্ছেন। আওয়ামী লীগের মিরর ইমেজ আপনারা। দেশপ্রেম না, এই দেশকে আপনারা ডিপলি ঘৃণা করেন। 5 আগস্টের পর নিজের রূহ হারাইয়া ফেলেছেন। আপনি আপনি যেমন প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর এর মধ্যে আছে। এটা আমার পক্ষে আর খুলে বা বড় করে বলে আপনার বিপদ আমার বিপদ ডেকে আনার কোনো ইচ্ছা আমার নেই। যখন দেশের বিপদ চলে আসে তখন আমি আর আপনি কি নিরাপদ থাকতে পারি? তারপর আপনি যতটুকু বলেছেন ততটুকুই যথেষ্ট ইঙ্গিত এখানে আছে। আমরা নিজেরাও জানি না আসলে কোন দিকে যাচ্ছি। এর মধ্যে আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি এরকম বিভিন্ন লোকজন যারা কথা বলছেন, যারা 32 নম্বর ভাঙা 32 নম্বরকে আরো একবার ভাঙার কথা ভাবছেন, যাচ্ছেন, সারা জেগে থাকবেন বলছেন। আমি আজকে দেখলাম একজন লোক মাথায় পাগড়ি পরা দাড়িওয়ালা বেশ উত্তেজিত কণ্ঠে অনেক কথা বলছেন, এবং সেখানে এটাও বলা হচ্ছে যে এই সরকার দিয়ে হবে না, একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। এসবই আমরা দেখছি, কিন্তু আমাদের চোখের সামনে ঘটছে। তবে বিপ্লবী সরকারের কনসেপ্টটা আমার মনে হয় যে অনেকে এরই মধ্যে উচ্চারণ করতে শুরু করেছে। এটা কিন্তু আগেও ছিল, আগে অন্যভাবে ছিল, আগে ফরহাদ মাজহার সাহেবরা বলতেন, এখন ওনারা বলছেন। তো আপনি কি এর মধ্যে দেখেন আবার আরো দুটো ঘটনা ঘটেছে। একটা হলো যে 25 তারিখে আগামী এ মাসে তারেক রহমান দেশ ফিরবে বলে বলছেন, সেটা নিয়েও তাদের প্রস্তুতি চলছে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই ধরনের কথা বলা হচ্ছে। আপনি কি মনে করেন এই ঘটনার প্রভাব যা কিছু ঘটলো গত কয়েকদিনে, এর মধ্যে বড় দুটো ঘটনা মানে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং নির্বাচন, এই দুটো সম্ভাবনাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে? এক্ষেত্রে আমি আমার একটা শুরুতে একটা অ্যানালাইসিস করি। দেখেন, অনেকেই মনে করছে যে বিএনপি খুব একটা আপার হ্যান্ডে আছে, খুব ভালো পজিশনে আছে। হ্যাঁ, বিএনপি ইজ কন্ট্রোলিং এ লট অফ থিং। কিন্তু আমার কাছে মনে হয় বিএনপি ভেতরে ভেতরে হয়তো অনেক কিছু বড় ধরনের সংকটের মধ্যে আছে এবং বড় ধরনের শঙ্কার মধ্যে আছে। সেটা হয়তো কেউ না বললেও বিএনপির লোকজন ভালো বলছেন। আমি শিক্ষক মানুষ, আমি আপনার নিউজ ন্যারেটর, আমি রাজনীতিবিদ নই। আমার কাছে মনে হয় তারা একটা ভীতিকর রকমের একটা শঙ্কা এবং ঝুঁকির মধ্যে আছে। এই শঙ্কা এবং ঝুঁকির একটা বড় জায়গা এই রাষ্ট্রের অনেকগুলো অ্যাপারেটস মনে হয় আপনার বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা চায় না। কারণ এই ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটলে এখন যারা আপনার অনেক ক্ষেত্রে পাওয়ার হোল্ডার বা পাওয়ার এক্সারসাইজ করছেন বা অনেক ক্ষেত্রে শক্তি প্রদর্শন করছেন, সেটা হয়তো সেই জায়গায় আর থাকবে না। তো এই ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে বাধাগ্রস্ত করার জন্য অনেকগুলো অ্যাপারেটস থাকতে পারে। আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, দেখেন, বর্তমান বাংলাদেশের সিচুয়েশন, এই বর্তমান বাংলাদেশের সিচুয়েশনে আমি বলবো যে অধিকতর সংগঠিত, সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং এই বাংলাদেশ সেনাবাহিনীকে যাতে নানাভাবে দুর্বল করা যায়, বিতর্কিত করা যায়, নানা ক্ষেত্রে আপনার এই বাহিনীর মধ্যেও নানা ধরনের সমস্যা তৈরি করা যায়, সে সকল কিছু নানা ইঙ্গিত কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তৎপরতায় দেখছি। আপনি বিশ্বাস করেন জনাব মাসুদ কামাল, যদি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়েও এই ষড়যন্ত্রটা চলতে থাকে এবং চলতে চলতে বাংলাদেশ সেনাবাহিনীকেও নানাভাবে দুর্বল করে দেয়া হয় বা অনেকে করে, আমাদের রাষ্ট্রযন্ত্র কলাপস করবে, আমাদের রাষ্ট্রযন্ত্র কলাপস করবে, ধসে পড়বে। তো আপনার কাছে আমি একটা অনুরোধ জানাই, বা আমার কথা যারা শুনে তাদেরকে অনুরোধ জানাই, দেখেন, আপনাদের নানা ক্ষোভ, নানা ধরনের কোনো কিছু থাকতে পারে, কিন্তু বাংলাদেশের গর্বের সেনাবাহিনী, যাদের একটা কমান্ড স্ট্রাকচার, যাদের একটা কাঠামো এখনো অত্যন্ত সুসংগঠিত ভাবে আছে, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে খেলবেন না। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীকে নষ্ট করার চেষ্টা করবেন না। এটা আমাদের একটা শেষ আশ্রয়স্থল। আপনি দেখেন, গত রাতে যখন প্রথম আলো ডেইলি স্টার, 2 দিন আগে যখন প্রথম আলো ডেইলি স্টার পড়ে দেওয়া হয়েছে, আপনি ঢাকা শহরে পুলিশকে দেখেননি ভাই। এই পুলিশের কাজ ছিল আপনার আমার নিরাপত্তা দেয়া। পুলিশ ওয়াজ ভ্যানিস। এই দেশটাকে কে বাঁচাবে? এই দেশটাকে কে রক্ষা করবে? কে ডেমোক্রেটিক ট্রানজিশন করবে? আমার কাছে মনে হয় আমার আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই জায়গাটাকে ভাই আমাদের রক্ষা করতে হবে সবাইকে নিয়ে। আমি কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে নতুন কিছু ষড়যন্ত্রের প্লট আপনার রচিত হচ্ছে। আমি কিছু লিঙ্ক দেখে আমি বুঝেছি, যারা জুলকার নাইন সাহেবের আপনার কিছু স্ট্যাটাস দেখে। প্লিজ এই দেশটাকে ধ্বংস করবেন না। জি, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। আপনার সঙ্গে আজকের আলোচনাটা আমার উদ্বেগ কি বরং আরো বাড়িয়ে দিল। যে উদ্বেগগুলো আমার মধ্যে ছিল বেশ গত কদিন ধরেই ছিল, আমি জানতাম এটা হবে না, তবুও মনে মনে একটা দুরাশা হলো, একটা আশা, দূরবর্তী আশা হলো
ছিল যে আপনার সঙ্গে কথা বলে হয়তো আমরা ইতিবাচক কোনো দিক দেখতে পাবো, কিন্তু সেটা আর দেখা হলো না। এবং এটা দেখতে না পাওয়াটাই বোধহয় স্বাভাবিক। আমরা সবাই জানি আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। আমার কেন যেন মনে হয় আমরা একটা আগ্নেয়গিরির একদম উপরে বসে আছি।